কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে এবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকে, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যতই টাকা থাকুক না কেন, আমি তার বউ হচ্ছি না। না মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করলো। এত লম্বা বাস যাত্রার পরে তার বান্ধবীর বাসায় উঠে যখন বিছানায় গা এড়িয়ে শুয়ে পড়লো, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি তাকে যে করেই হোক বের করবি। আজ হোক কিংবা কাল। সে মানুষ কম, বাস পাখি বেশি। কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়ে এসেছে। কিন্তু সে বুঝি জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হাইকেন দিয়ে খুঁজছে। গুন্ডা লোকটা তাকে একটু হ্যান্ডসাম, তাই বলে কি যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্নই আসে না। আর বাবা মা গুলো এক নম্বরে গাদ্দার। ওই ছেলে বড়লোক দেখিয়ে বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তায় জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তের। ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশে সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোন লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসরাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। এটার উপরে হাসে, ভেতরে ভেতরে মারে। পাশ ফিরতেই রুমের মধ্যে তার বান্ধবীর মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তার হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে। কাল সকালে ভার্সিটি আছে, প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখ যেন তীর দিকে থাকে সেই ব্যবস্থা তো করতে হবে। আবার রাতে পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। সেটার বান্ধবীর বাসায় নিজে নিজে কিছু ফেস প্যাক বানিয়ে নিল। সকালবেলা সেই ভোর থেকে তৈরি হচ্ছে। প্রথম দিন বলে কথা, নায়িকা কায়না কাপড় লাগতেই হবে অবশ্য, যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার উপর লাড্ডু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি ডিপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতেই দমকা হাওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাদশা তার আলাদিনের চাদর বালিশা নিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সে একটা ঝটকায় তা সামাতে না পেরে সামনের গর্তে জমে থাকা পানিতে পড়লতে বান্ধবী লিজা তাকে উঠানোর বদলে 32টা দাঁত বের করে হাসলো। সেই হাসি দেখে তেয়ের মেজাজ গরম হয়ে গেল। মনটা চাইছিল টেনে এই পানিতে মীর জাফরের বংশধরকে চুবিয়ে মারতে। সে কিছু বলতেও পারছে না। আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চ মাত্রায় গালিগুলো ছাড়তে পারবে না, তখন মানুষ তো দেখে হেব্বি নিচু লেভেলের ভাববে। তে নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানিটা লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকিয়ে গর্ভবতী মহিলার মতো বমি চলে আসতে চাইল। তে নিজেকে সামনে বলল, কুলতে কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তেকে দেখে এসে বলল, আপুমণি, ওই জলে একটু আগে হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তের তো মন চাচ্ছে এটাকে জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তে তাড়াহুড়োয় ক্লাসের ভিতরে ঢুকতেই হঠাৎ একটা লম্বা চড়া লোকের সঙ্গে ধাক্কা খেলো। এত তাড়াহুড়ো ছিল যে কার সঙ্গে ধাক্কা খেলো মাথায় নিল না। ক্লাসের ভিতর বসে 10টা মিনিটও জিরিয়ে নিতে পারলো না মেয়েটা। অমনি দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন কোন মেয়ে প্রবেশ করেছে। তে তখন সেসব কথা পাত্তা দেয়নি। আর 2-4টে মেয়ে আগেই দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে সেও একটু আগে ঢুকলো। তে তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনো আসছে না, ধ্যাত। মেয়ে দুটো একেবারে তার সামনে এসে আয়নাটা হাত থেকে কেড়ে নিয়ে বলে, নাম কি? সিনিয়র সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পাও না? তে অবাক হলো, মনে মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়সও না। তাই মনে মনে বলে উঠল, তো আপনাদের মতো দামরা লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বেয়াদব,
তোমাকে পরে ধরছি, চলো জাঙ্কুক অপেক্ষা করছে। তে কিছু বলতেই যাচ্ছিল, তখনই তার বান্ধবী ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দেবে, জলদি যা। আর যাই বলবে না কেন সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তে সহ বাকি মেয়েগুলোকে দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তে আন্দাজ করতে পারছে এখানে যা কিছু হয়ে যাক না কেন ভালো কিছু কখনোই হবে না। তে দাঁড়িয়েছে একদম পিছনে, একে করে দেখছে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান আছে। ঠং। তীর পালা আসতে সে সামনের দিকে এগিয়ে যায়, গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যাম বর্ণের সুপুরুষ। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা তরি বাজালো। তীর হুশ ফিরতেই বলে উঠল, এই যে মিস্টার বেট, কাম হিয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতেই লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তে সবাই থমকে গেল। তীর একটু অবাক হলো বটে, কোন দেশের প্রধানমন্ত্রী আমার যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে। তে এগিয়ে গিয়ে বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো, দেখা হয়েছে আমাকে? হলে বলুন, কেটে পড়ি। আশেপাশের সবাই তা শুনে আবার কানাঘুষা করছে। এই মেয়ে সাহস দেখছো, আজকে এসেছে, আর আজকে এত বেদবি। আর সে জানে তার সামনে কে বসে আছে। পেছন থেকে একটা মেয়ে টেকে টেনে কষে দুটো লাগাতে যাবে। তার আগে লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে উঠল, সেখানে কেন? বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস করা বোঝে, জাস্ট কাম ফার্স্ট। আর হ্যাঁ, আমি জাঙ্কুক। রুমের মধ্যে এগিয়ে ফ্যানটা চলছে, বেঞ্চের উপরে ভালো করে বসলো জাঙ্কুক। এই তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, সেটা লক্ষ্য করলো জাঙ্কুক। ব্যাগটা দাও, ব্যাগে পার্সোনাল জিনিস আছে। বাল দিবি নাকি ছিনিয়ে নেব? ছিনিয়ে নেওয়ার কিন্তু অভ্যাস আছে। ধমকের জোরে তে ব্যাগটা দিয়ে দিল। জাঙ্কুক ব্যাগ হাতে একটা লাল লিপস্টিক পেল, ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় জানা আছে? আছে। ওর সময় তাড়াহুড়ো যে ধাক্কা দিয়ে চলে গেলে, সালাম তো দূরে থাক, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না, একেবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? তামাশা চলছে? দেব বাম হাত দিয়ে একটা কষিয়ে, তখন মজা বুঝবি। সরি সরি। জাঙ্কুক নিজেকে শান্ত করে এবার গলার স্বর বদলে বলল, লাল লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত চুমু দাও তো। তবে চাইলে ঠোঁটেও দিতে পারো, ঠান্ডা গলায় বলল জাঙ্কুক। তে ভয় কেঁপে উঠল, ফিসফিস করে বলে উঠল, ভাইয়া, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমু দে আগে বাদরমুখী। জাঙ্কুক গর্জে উঠল। তীর শরীরটা ঝাঁকুনি দিল, সেই চোখটা মেয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দেব। আগে চুমু দিয়ে যাও পাখি, সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তীর ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকেই চেয়ে আছে, কানাঘুষা করছে। লজ্জার ভয়ে তীর নাজেহাল অবস্থা। জাঙ্কুক তুড়ি বাজাতেই তীর হুঁশ ফিরল। কানে কথা ঢোকে না। ভার্সিটির হলের রুমগুলো কিন্তু পুরোই ঝাক্কাস। যা বলেছি জলদি না করলে কিন্তু সেই রুমের সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করা যায় না। ধ্যাত শালি। জাঙ্কুক তীরের দিকে এগিয়ে এলো, হাতের সিগারেটটা ফেলে ধোয়া ছাড়লো ঠিক তীর মুখ বরাবর। সরু চোখে তীরের দিকে তাকিয়ে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করে গা চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি থাপড়ে চুমু আদায় করে নেব? তিয়ার কোনো উপায় না পেয়ে চোখটা বন্ধ করে ঠোঁটে গেঁড়ে দিয়ে তৎক্ষণাৎ জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলল, মুড নেই শোনা। জাঙ্কুক কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তেকে বলল, ভয়ে আবার কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের খাটাস গন্ধ নাকে ধাক্কা খাচ্ছে। তিয়ার এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে জাঙ্কুক জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকাতেই বলে উঠল, মানে আমি মধুর মধ্যে পড়ে গিয়েছিলাম। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য যাওয়ার কি খুব প্রয়োজন ছিল? ওই বেটা জাঙ্কুককে ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে এদের। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলেকে নেই তেকে ওই হাইব্রিড কলার হাত থেকে বাঁচানোর জন্য। তবে একটু শান্তি তো লাগবে না? ওই জাঙ্কুকের হাওয়াজে লিক করে এসেছে মানে তার বাইকের। সকালে যেই বাইকটা তাকে মধু জলে ফেলে দিয়েছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তেকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা। একেবারে বুড়ি গঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তীর। সে চেনে থেকে অসভ্য লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা ওই মগা কি জানে না? ভাব দেখায় শাহরুখ খান, আচরণ তো নায়ক বগা খানের মতন।
তে কাজী বাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকে সাজগোছের শখটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপেটি ছাড়া দেখেনি সে। তের ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম তার সবিন, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে, বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। তে দুরন্ত চালক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখার মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সব কিছুতে 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটা আছে বলি তো, মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তীর ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওইসব টোল ফুল তো তার পড়ে না, কিন্তু হাসনের গজদারটা অবশ্যই দেখা যায়। পরের দিন সকালে, তখন ক্লাস চলছে পুরো দমে। জাঙ্কুকের হাঁটার গতি দেখে সবাই বুঝতে পারছে আজ কালের উপর তাল পড়বে। জাঙ্কুকের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে সাইনো। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজকে জাঙ্কুকের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। জাঙ্কুক সরাসরি টির ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তীর কপাল বরাবর ধরে। তীর মধ্যে কোনো রিয়াকশন নেই তার। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি। সে ফোনটা বের করে জাঙ্কুককে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই লিজা, একটা ছবি তুলে দিত, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। জাঙ্কুকের মেজাজ তখন আরো খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তীর গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে জাঙ্কুক ইতরামো করে রে। এই সাইনো, হলের রুমের চাবি দিত, শাড়িকে বুঝিয়ে দেয় পিস্তল আমার আসল নাকি খেলনা। দেখে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো জাঙ্কুক। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাওয়ার আগেই তে গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক মেকআপ করেছি, এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানার চাদরে গিয়ে লাগবে। আমি নিচ থেকেই যাচ্ছি, দেখি আপনি আপনার কোন কারমা দেখান। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাদর মুখে দেখছি ঠোঁটের লিপস্টিক দিয়েছো, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলে তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পিসি। ওয়েট, একটা ছবি তুলে রুটাকে শান্ত করি। তাই প্রথমে মুখ বাগিয়ে রাগ দেখালো, ভেতরে ভেতরে হাসি চেপে রাখলো। মনে মনে ভাবলো অবশেষে এই ছিল তার রূপের খাঁচায় বন্দী হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি গাধা, পরে হলো আমার মর্ম বুঝতে পেরেছেন, এটাই অনেক সিনিয়র ভাইয়া। নেন আপনার তো আইফোন, তুলেন একটা কড়া করে ছবি তুলেন। জাঙ্কুক উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু, একটু পাউট করেন, আপনাকে পাউট করলে বেবি ডল লাগবে। প্রশংসা শুনে তীর মাথা আরো উঁচু হলো। গর্ব ভরে ঠোঁট বাঁকিয়ে পোজ দিয়ে জাঙ্কুক ক্লিক করে ছবি তুললো। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, হয়ে গেছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তে ভুরু উঁচিয়ে বলল, আমি যাকে তাকে নাম্বার দেই না ভাইয়া। হ্যাঁ ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম। বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটাই দেখাই। জাঙ্কুক এক মুহূর্তে কাছে এসে ফোনটার সামনে ধরে ছবিটা দেখায় টেকে, তারপর বলে, দেখ খবিস মাইয়া তোর ছবি। দিয়ে সেই ছবি দেখে জাঙ্কুকের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো, একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে মুখটা পাউট করে রেখেছে। তে রূপ নিয়ে মজা নেওয়া। আপনার নিজের ঠোঁট মাখানা আয়না দেখেছেন, কোয়লার মতো দেখতে। জাঙ্কুক ভোরো কুচকে সাজালো গলায় বলল, এই মেয়ে, দেবো নাকি ডিম থেরাপি? তে মুচকে এসে জবাব দিল, আপনার উপর ট্রাই করে দেখান, ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখবো। মুখে মুখে তর্ক ছাড়া আর কিছু পারো না? আরো অনেক কিছু পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না, তোমার ডিমান্ড আমি লাথি মেরে জানালা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগে ভাগে জানিয়ে দিন, আমার বান্ধবীকে বলবো নিচে থেকে ক্যাশ ধরতে। আমার ডিমান্ডের সেই দাম, বিক্রি করলে মালামাল হয়ে যাবেন। জাঙ্কুক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। তীরে এসে তীর চুল মুঠি করে ধরতেই তে চেঁচিয়ে উঠলো, আর স্যার বেটা চুল স্যার, চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে স্যার কইলাম। এত চেঁচামেচিতে জাঙ্কুক খানিকটা থমকে গেল। ভাবলো এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, আর কিছু করেছে নাকি? এমন ভাবে চেঁচানোর মানে কি? তে মুখ ছাড়িয়ে আরো জোরে চেঁচিয়ে উঠল, ও মোর খোদা, মরে গেল রে জাঙ্কুক। জাঙ্কুক আর প্রেম দিস না। জাঙ্কুক স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? এই গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনে বেচি, এখন ধাক্কা দিব নাকি সাইড দিবেন? উফ, ছেলেপুলেদের জন্য লেখাপড়া করতে পারছি না ঠিক মতো। এই যাচ্ছ কোথায়?
চুপ করেন বেটা, আপনার মুখ করে দেবো ফুটা। চুপ থাক, যে কারণে এখানে থেকে আনা এখনো তো বাকি। জাঙ্কুক গভীর দৃষ্টি ফেলে এগিয়ে এলো, হাতা গুটিয়ে শার্টের বোতাম খোলা শুরু করতেই তীর বুক ধকধক করতে লাগলো। এ কি, সত্যিই কি ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতেই তে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই জাঙ্কুক পাশ কাটিয়ে তার পেছন থেকে ইয়ারফোনটা তুলে নিল। চোখ খোল বাদরমুখী, ইমরান হাশমির সিনেমা চলছে না এখানে। বিছানায় শুয়ে ইয়ারফোন কানে গুঁজে আবার বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড়ু পোছা দিয়ে কফি নিয়ে আসবে, বুঝলে বাদরমুখী? এ দাঁত কামড়ে ভেতরে ভেতরে বলল, এখানে না আবেগটা দেখাবে ভেবেছিলাম, আরে গিন্নিপন্না করাচ্ছে। এখানে এনে রেট দেওয়া হচ্ছে, দেবো নাকি ঝাঁটা দিয়ে মাথায় 400 ভোল্টের বাড়ি। শালা একেবারে হাইব্রিড করলা। সারা রাত তের ঘুম হয়নি। সন্ধ্যাবেলা কিছু কুকুর লেগেছিল তের পেছনে, সেখান দিয়ে একটা ছেলে তাকে উদ্ধার করেছিল, সেটাই ভেবে যাচ্ছিল সে। পরের দিন ভার্সিটিতে এসে তে আধ ঘুমে ক্লাস কাটালো। তবে আজকে একটা মানুষকে সে কোথাও দেখেনি। ওই হাইব্রিড করলাটা কি মরে গেল নাকি? আমার অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষে বের হতে সায়নের সঙ্গে দেখা হতে সে বলল, আরে ভাবি আপনি? তে ভুরুকুসকে বলল, ভাবি? আরে ভাবি নয় তো কি, আপনার যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষই হবে, মেয়েকে তো আর বিয়ে করছেন না, তাই সেই হিসাবে আপনার স্বামী তো আমার ভাই, আপনি আমার ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করি তখন তো নানি হব। তা না যেন অগ্রিম 2 লাইন বেশি বলবেন না। যেমন বস তেমন তার চামচিকা, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলা গোলা সায়নের মাথার উপর দিয়ে গেল সব। এসেছিল এই মেয়ের সঙ্গে একটু সম্পর্ক করতে, উল্টো কথা শুনিয়ে চলে গেল। এই জাঙ্কুক ভাইয়ের জন্য সব মেয়েরা তাকে এমন অবহেলা করে। প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতো, ওইসব না করে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় তা ওই প্রেমহীন জাঙ্কুক ভাই কিভাবে বুঝবে? তে চারপাশে জাঙ্কুককে খুঁজতে খুঁজতে আর মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনোদিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষে হলের কার রুম সাফ করিয়েছে। ইসরে, এত মোলায়েম হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওইসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবার অভিশাপ দিল জাঙ্কুককে, দেখিস হাইব্রিড করলা, তোর কপালটা তার সিরাপ বানরের মতো দেখতে শাকচুন্নি বোঝ উঠবে। গেটের কাছে আসতে কে যেন পিছন থেকে শিশু বাজিয়ে বলল, এই যে টিউবলাইট, কাম হিয়ার। সেই কণ্ঠ শুনে আর বুঝতে বাকি রইল না যে জাঙ্কুক ভাই তাকে ডাকছে। সে পিছনে ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া, কিছু চাই আপনার? বান্দা হাজির। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে বলল, এই তো চাকরানির ফর্মে এসেছো, আর ওটা বান্দা নয় বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলেই হয় না। তে আশেপাশে তাকালো, এই লোকের লজ্জা নেই, জন্মের সময় মনে হয় তার চোখের নিচে কাগজ দেওয়া হয়নি। তে চলে যাওয়ার জন্য পা বাড়াতে জাঙ্কুক বাইকের উপর থেকে নেমে তার অন্য ধারে টান দিতে খেপে বলল, কোন হনুমান রে আমার অন্য ধারে টানটানি করিস? ভার্সিটির সবাই তখন অবাক, এত মানুষের সামনে এই মেয়ে জাঙ্কুককে হনুমান বলল এমন ডাইরেক্টলি। জাঙ্কুক চারপাশে একবার তাকাতেই তে পেছন ফিরে বলল, ও আচ্ছা, আপনি ছিলেন সিনিয়র ভাইয়া, আমি ভাবলাম কে নাকি, মাইন্ড করবেন না। যাই হোক, আমার অন্য পছন্দ হয়েছে, আপনি আপনার ঠিকানাটা দিয়েন, জামা সেলোয়ারটা পাঠিয়ে দেব। সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে, থাক আমি না হয় বুঝিয়ে নিলাম বলে মুখটা বাঁকালোতে জাঙ্কুক তা দেখে ভুরুকুসকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র, তোমার প্রতি একটু রাগ করতে মন চাইছে না? তে চোখ দুটো সরু করে জিজ্ঞাসা করলো, কেন? কারণ প্রতিবন্ধীদের মুখটা বাঁকাই হয়, ওদের উপর রাগ করলে আল্লাহ পাপ দিবে। তের মেজাজ তখন আরো খারাপ। সে লিজাকে টেনে কাছে এনে বলল, শালি ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আগুন ধরছে। জাঙ্কুক বাঘা হেসে চশমা লাগিয়ে সায়নীকে বলল, শালা খাঁটি ঘিয়ের ডিব্বান, আগুন একটু ঘি ঢালি। তে মুখ বাঁকিয়ে যেতেই পেছন থেকে আবারও জাঙ্কুকের ডাক দিল। তে মুখ বাঁকিয়ে সামনে যেতেই পেছন দিয়ে আবারও জাঙ্কুক ডাক দিল। সেদিনের চমুটা কিন্তু পাও না জুনিয়র। তে মনে মনে তেতে উঠল, এই খচ্চরটাকে এখনো সেই কথা বলেনি, কত বড় জোর জোর ভাবা যায়। তে কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট্ট কুকুরছানাগুলোকে দেখে মাথা তার বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে ওঠে, কুকুরের আম্মাজান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে, যাই এই সুযোগে ছানাপোনাদের সঙ্গে মিট করে আসা যাক। জাঙ্কুক আবার বলে উঠল, কি হয়েছে দাও চুমুটা? সে মায়া ভরা ভঙ্গিতে বলল, জাঙ্কুক ভাইয়া, আপনি প্লিজ চোখটা বন্ধ করুন, আমার না হেব্বি লজ্জা। লজ্জার মুখ পাতলা জলের মতো হয়ে যায়। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়া রোগীর ইয়ের মতো কালারটা হয়।
ইস কি যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন, আজকে আর বাধা আসবে না। আমি পারফিউম মেখে এসেছি, লিকুইডের গন্ধ আর গায়ে নেই। তে এগিয়ে আসতেই জাঙ্কুক অবাক হয়। ততক্ষণে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে লিজা আর সায়ন সহ কিছু মানুষ আছে। তে যত এগিয়ে আসছে জাঙ্কুক তত টাসকি খায়। এই মেয়ে নাকি লজ্জা আছে। তার এই লজ্জার নমুনা সুযোগ পেয়ে জাঙ্কুকের ঠোঁট খাওয়ার ধান্দা। এটা কি রাস্তার পাশে বিক্রি করা বেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বসে সে, তাই বলে প্রতিরোধ করার বদলে সে চলে আসবে। এখন চুমু খেতে না দিলে তো ইজ্জত বলতে সবার সামনে কিছুই থাকবে না। জাঙ্কুক খোদার নাম নিয়ে দোয়া ইউনুস পড়তে পড়তে চোখটা বন্ধ করতেই বলল, যা করার জলদি করো। একটু ওয়েট, সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আয় বাল। এমনিতেও গান্ধী পোকার চুমুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, না দিতে চাইলে নেই। জোর কিসের? জাঙ্কুক ছোটদের সঙ্গে জোর করে না। আরে না না, চুমু তো দেবই, চোখটা বন্ধ রাখুন না। জাঙ্কুক তাই করে, তবে হঠাৎ করে সে আবিষ্কার করলো কেমন জানি ভেজা ভেজা ফিল হচ্ছে। চুমু তো অধরে দেওয়ার কথা ছিল, গালে দিচ্ছে কেন? এটা কেমন জানি ললিপপের মতো তার গাল খাচ্ছে। জাঙ্কুক রাগে চোখ খুলতেই দেখলো তে তার গালের সামনে ওই কুকুর ছানাটিকে ধরে রেখেছে। সেই ছানা আবার খাবার ভেবে জাঙ্কুকের গালে জিহ্বা দিয়ে ছুঁয়ে দিচ্ছে। এহেন দৃশ্য দেখিতে জাঙ্কুকের গা গলিয়ে আসে। সেই রিয়াকশন দেওয়ার আগেই সায়না ঠোঁট চেপে গান ধরলো, আহা এই কি ছোঁয়া, নিশিদিন শিহরণ কাটে বেলা। বড় বটগাছটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে তেকে। আজকে না জানি তার কপালে কি লেখা আছে। ভার্সিটি আসতে না আসতে একটা মগা ছেলের সঙ্গে শত্রুতা বেঁধে গেল। গাছের সঙ্গে সে একা বাধা অবস্থা নেই, বরং সায়নকেও বেঁধে রাখা হয়েছে। জাঙ্কুক তাকে লুঙ্গি পরিয়ে নিচে পিঁপড়া ছেড়ে দিয়েছে। তাও সে যে পিঁপড়া নয়, একেবারে বিষ পিঁপড়া। বেচারার সমানে চুলকাচ্ছে, কিন্তু সে চুলকাতেও পারছে না, হাত বেঁধে রাখা। এত বড় শাস্তি তো ইংরেজরাও সিরাজউদ্দৌলাকে দেয়নি। সায়নও কাঁদো কাঁদো করে বলল, ভাই পিঁপড়া সিরিয়াস জায়গায় কামড়িয়েছে, মানে যদি একটু চুলকাতে দিতেন। এতক্ষণ তে চুপে ছিল, কিন্তু সায়নের কথা শুনে দাঁত কেলিয়ে বলল, কই দেখি। সঙ্গে সঙ্গে সায়নও বলে উঠল, নাউজুবিল্লাহ, পুরুষ বলে কি আমার কোনো পুরুষত্ব নেই? দেখুন, এসব আমার বউয়ের জন্য তুলে রাখা, কাউকে দেখাতে পারবো না। কিন্তু আমার সঙ্গে প্রেম করলে অন্য বিষয়, দেখতে হলে করতে হবে, মানে প্রেম। তে মুখ ভেঙচি কেটে বলল, আসছে আমার পুদিনার চাটনি। আমি এসব প্রেম টেম করি না, একেবারে ভালোবাসি। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে একটা ধমক দিয়ে বলল, ওকে তো পিঁপড়ার কামড় খাইয়েছি, তোমার বুঝি সাপের কামড় চাই? এখন বলো তোমাকে কোন স্তরের শাস্তি দেব? তে গলা উঁচু করে নির্ভীক ভঙ্গিতে বলল, দেন যেটা মন চায় দেন। জাঙ্কুক কাছে এগিয়ে এসে বলল, লিপ ফিলার করবে? টাকা দেন করি। ওকে ঠিক আছে বলে জাঙ্কুক পকেট থেকে একটা সিসি বের করলো। একটু আগে একটা ছেলেকে দিয়ে সিসিটা আনিয়েছে। এই জাঙ্কুক ভাইয়া, এখানে অনেক গরম, ঘামিয়ে যাচ্ছি, একটু বাতাসের ব্যবস্থা করেন। আমার আন্ডা করব তোর জন্য শালি, বেশি কথা বলিস তুই। এই আন্ডাটা আমার সেদ্ধ করে দিয়েন, বুঝিনি তো ডায়েটে আছি। জাঙ্কুক ফুরকসকে বলল, তার নমুনা তো দেখতেই পাচ্ছি, খাসি একটা। তে তীর্যক হাসি দিয়ে বলল, খাসি চিনেন? ইয়ে কেটে ফেলা ছাগলকে খাসি বলে। এখন বলুন, এখানে খাসিকে আপনি নাকি আমি? আমি মানে আমি কোনো খাসি না। ও মা তাই নাকি? তে পাশে বাঁধা সায়নাকে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, এত বড় ছেলের খতনা করা হয়নি, কি লজ্জার বিষয় বলুন তো। তে ফের জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই মাইরি, ওই সামনের গাছটা একটা খতনার বিজ্ঞাপন দেওয়া, আমি আপনার হয়ে কথা বলে আসবো, একেবারে জব্বর সার্ভিস দেবে। তুই আগে সার্ভিস নে ট্যাবলেট, আর আমি কি করেছি কি করিনি সেটা জানতে হবে না তোকে। যেদিন ধরবো সেদিন বুঝবে কে খাসি আর কে পাঠা। তেল মেরে আসবো গায়ে, ধরতে গেলেই ব্যাং মাছের মতো ফুট। ঠোঁট বাঁকিয়ে বলে উঠলো, ছাই দিয়ে নিব, ফসকাবে না। তে চুপসে যায়, তাই আর এখানে ভালো লাগছে না। ওইদিকে লিজাটা সেই কখন থেকে জাঙ্কুককে রিকোয়েস্ট করছে তেকে ছেড়ে দেওয়ার জন্য। জাঙ্কুক চোখ গরম করে জানিয়ে দিয়েছে, আরেকবার মুখ থেকে সাউন্ড বের হলে তাকেও নাকি বাঁধবে। তাই ভয়ে মেয়েটা আপাতত চুপসে আছে। এই ভাই, ও মোর সিনিয়র ভাইয়া, ঠ্যাং ব্যথা হয়ে গেছে, সারুন এবার। ধরলাম কই? জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে এসে তের সামনে এসে সিসিটা ধরতেই তে বলল, এটা কি? তোমার বাল। জাঙ্কুক গম্ভীর গলায় জবাব দিল, আর ভাই আপনি একটা হেভি মাল, তোমায় থাপিয়ে গাল করে দেবো লাল। তে ঠোঁট বাঁকিয়ে ভেংচি কাটতে যাবে, তার আগে জাঙ্কুক সিসি খুলে সেখান থেকে মধু বের করে বলল, মধু খাশালি,
তারপর যদি মুখের ভাষা মধুময় হয়, সিনিয়রদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তা তো শিখিসনি। আপনিও তো জুনিয়রদের সঙ্গে ভালো করে কথা বলেন না, তাদেরকে ভালোবাসেন না। হলের রুমে দেখা করো, ট্যাবলেট ভালোবাসা দেবনি, ঝোলা ভর্তি করে নিও, যাব না। আপনি কাজ করান খালি, আর করাবো না। জাস্ট সায়নের 7-8 মাস না ধোয়া জাঙ্গিয়াটা একবার ধুয়ে দিলেই হবে। সেই কথা শুনে সায়নও ফের বলল, ভাই এসব না বলে মেরে ফেললেই তো পারেন আমায়। জাঙ্কুক সেই কথা পাত্তা দিল না। দেখে কিছু বলতে যাবে তার আগেই তে বলল, সমস্যা নেই, আমিও আপনাকে সেই জাঙ্গিয়ে ধোয়া পানি যদি চিপটিয়ে শরবত না করে খাইয়েছি, তবে আমার নামও কিম তেউং না। জাঙ্কুক এগিয়ে এসে জোর করে তীর অধসহ ঠোঁটের আশেপাশে মধু লাগিয়ে দিয়ে পকেট থেকে আরেকটা বাক্স বের করলো। তে সেখানে তাকাতেই ভয় চিৎকার করে উঠল, এমা, মৌমাছি! এই লোক তাকে শেষ পর্যন্ত মৌমাছির কামড় খাওয়াবে। এই ভাই দেখেন, ছোট মানুষ তো, একটু না হয় ভুল হয়েছে, তাই বলে মৌমাছির চুমু চাই না। প্লিজ, আপনার মানে পায়ে ধরি, এই যাত্রায় ছেড়ে দিন। জাঙ্কুক বিরক্তি গলায় জিজ্ঞাসা করলো, ইয়ে স্যার, কথা বলতে পারো না, খাটাস মেয়ে। সরি, ক্ষমা করে দিন, চুমু খেতে চাই না। চুমু তো তোমার খেতেই হবে শোনা, কারণ এখন যে তোমার চুমু খাওয়ানোর ভীষণ ফিল হচ্ছে। পুরান ঢাকার একটা চোরাই ক্লাব ঘর। চোরাই বলার যথেষ্ট কারণ আছে, কারণ এখানে অবৈধভাবে রাত্রেবেলা পার্টি করা হয়। ভয়ানক সব নেশা করে মানুষেরা। এই মানুষের সঙ্গে সময় কাটানো এখানে একেবারে সাধারণ বিষয় বলে বিবেচনা করা হয়। তবে আজকের বিষয়টি আলাদা, কারণ আজকে এই ক্লাবের অন্যতম কাস্টমার জিওন জাংকুকের 28তম জন্মদিন। প্রতিবার জন্মদিনে সে নাইট ক্লাব পুরোটা ভাড়া করে নেয়, সবার জন্য সবকিছু ফ্রি করে দেয়। তবে এখনো সে উপস্থিত হয়নি। জাংকুকের বার্থডে কেক দিয়ে নয়, বরং মদ দিয়ে উদযাপন করা হয়। নামি দামি সব ফ্রেন্ড। হঠাৎ বাইরে শব্দ হয়, ঘর শব্দগুলো যেন রাস্তা শাসন করে বেড়াচ্ছে। ক্লাবে যে মেয়েটা ম্যানেজারের পদে আছে, তার বয়স বা কত, অতীত তাকে এখানে নিয়ে এসেছে। তবে যাই হোক, সে মন প্রাণ দিয়ে সেই মানুষটার জন্য অপেক্ষা করে থাকে, আর সে হচ্ছে জিওন জাংকুক। মেয়েটা বাইরে বের হওয়ার আগে দেখলো একদল মানুষ জাংকুককে ঘিরে রেখেছে। সে ভিড়ের মাঝ থেকে এক ঝলক জাংকুককে দেখলো। কারো চামড়ার জ্যাকেট, কনুইতে ধাতব গার্ড, হাতে শক্ত গ্লাভস, মুখে হেলমেট, কিন্তু ভেতর থেকে চোখের ধারালো দৃষ্টি। জাংকুকের পাশের বাইকে সাইনও আছে। ওরা বাইক রাইড থেকে যে মাত্র ফিরেছে বুঝতে বাকি রইল না নেমজির। জাংকুক ধীরে হেলমেটের লক খুলে মাথা থেকে নামালো। চারপাশের মেয়েরা মুহূর্তে কেমন যেন বদলে গেল। জাংকুককে দেখে তাদের চোখের দৃষ্টি যেন হিপনোটাইজ। সেই ক্লাবে ঢুকতেই পার্টি শুরু হলো। স্কটল্যান্ড থেকে আনা হুইস্কির বোতল সবাই ডুবে গেল। পরের দিন ভার্সিটি যাওয়ার পর আজ কেমন যেন ভালো লাগছিল না। ওই তীর ক্লাসও লোক পাঠিয়েছিল জাংকুক, সে আজ আসেনি। আসতে না আসতেই ফাঁকিবাজি শুরু। শালিকে আরো দুটো কামড় খাওয়ানো উচিত ছিল। এতক্ষণে হয়তো মুখটা ফুলে আলু আর ঠোঁটটা ফুলে কদুর মতো হয়ে গেছে। ভালোই হয়েছে, তাতে জাংকুকের কি। বেশি বেয়াদব ওই মেয়ে। ছুটির সময় লিজা বের হতেই জাংকুক সায়নীকে পাঠালো তার কাছে। জিজ্ঞাসা করতে ওই বেয়াদব বান্ধবীটা বাসা থেকে জাংকুককে সালাম দিয়ে যায়নি কেন। ভাই যা শুরু করছেন, ওই মেয়ে মরলেও তো বলবেন কবর থেকে উঠে এসে সালাম দিল না কেন। জাংকুক সেই কথা শুনে সায়নের দিকে তাকাতেই সে চুপসে সরাসরি লিজার পথে রুখে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, তোমার বান্ধবী কই? লিজার চোখের কালো রঙের বঙ্গবন্ধুর মতো দেখতে চশমাটা ঠিক করে বলল, সে বাসায়, ওর মুখ ফুলে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, তাই আসেনি। তো তুমি এলে কেন? রোদে পুরো তোমার উজ্জ্বলতা নষ্ট হয়েও তো যেতে পারে। সমস্যা নেই, সানস্ক্রিন ব্যবহার করি, ওইটা দিলে সুন্দর হওয়া যায়। যাই তো, আপনার মতো কাকও ময়ূর হয়ে যাবে। তুমি যেহেতু আমার কথা বলেছো, তাহলে সেটাকে কমপ্লিমেন্ট হিসেবেই ধরে নেব। লিজা মুস্কি হাসলো। তা দেখে সায়নও বলল, ও মা গো, এভাবেই শোনামি, আমার সুগার লেভেল বেড়ে যাবে। লিজা মুস্কি হাসলো, আর সেটা দেখে সায়নও থামতে না পেরে বলে উঠল, ইস, আবার হাসে। এভাবে হাসলে তো রাতে আমার ঘুমই আসবে না। ঠিক তখনই লিজার হাসি এসে পড়লো সরাসরি সায়নের মুখে ছিটকে গিয়ে পড়লো হাসি। সরি, হঠাৎ করে চলে এসেছে। সায়নও কোনো মতে নিজেকে সামলে নিল। মনে মনে ভাবলো, এভাবে একদিন আমাদের মাঝে ভালোবাসা চলে আসবে, বিয়ে চলে আসবে, ঘর ভর্তি বাচ্চাও চলে আসবে। লিজা মেয়েটা হুটহাট হাসি দেয়, আর না জানি কি দেবে। তাতে কি, ভালোবাসা এমন দু চারটে দেওয়া নেওয়া চলতেই থাকে। স্বপ্নমগ্ন সায়নকে ভাঙিয়ে দিল হঠাৎ জাংকুক ভাইয়ের ফোন। একটু ধৈর্য নেই লোকটার। এভাবে চললে তো তার বিয়ের 1 মাস পরেই শোনা যাবে
নিউজ বংশের উত্তরাধিকারী চলে আসছে। ফোন ধরতে ওপাশ থেকে জাঙ্কুকের গম্ভীর স্বর ভেসে এলো। এর খবর কি? কি বলো লিজা? লিজা তো কিছু বললো না, কিন্তু আমি যে তাকে অনেক কিছু বলতে চাই। মানে কি বলতে চাস? বলতে চাই, ওগো লিজা, তুমি কি আমার জীবনে ডাটা হবে, যাকে ছাড়া জীবনই চলে না? জাঙ্কুক হা হলো না, উল্টো গম্ভীর গলায় বলল, কিন্তু তুই তো ওয়াইফাই ইউজার। ওই হলেই হলো একটা। এইদিকে তে অনেক কষ্টে মেডিসিন খেয়ে ঠোঁটের ফোলা কমিয়েছে। জীবনটা তার বেদনা এমন হারে দরজা ছেলে তো আর জীবনে দেখেনি সে। খবিশের ঘরে একটা তার ছিঁড়ে আসবে, থুথু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে এই বলে রাখছে তে সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। একটা কাজ তো খুঁজতেই হবে, এভাবে চললে তো হবে না। ওইদিকে লিজার মা কাল রাতে লিজাকে পাশের ঘরে নিয়ে ফিসফিস করে বলেছিল, কিরে, তোর বন্ধু আর কতদিন থাকবে এখানে? সত্যি করে বলতো, এই মেয়ে কোনো কাণ্ড ঘটিয়ে এখানে আসেনি তো? সেই সব কথা তের একটুও ভালো লাগেনি। সে গুগল ম্যাপ খুলে রাস্তায় বের হয়, কিন্তু সে তো ভুলেই গেছে তার ফোনে ডাটা নেই। এভাবে কি চলে? বিকালের দিকে হাঁটতে হাঁটতে একটা জিমের সামনে গিয়ে চোখ থমকে যায়। এখানে হিসাব রক্ষকের জন্য একটা মেয়ে নেওয়া হবে। এখানে আর কত ইনকাম হয় এই হিসাবতে ক্যালকুলেটর ছাড়াই হিসাব করে বের করতে পারবে। তে বুক ফুলিয়ে জিমে যেতেই তার এবার আত্মা বের হওয়ার উপক্রম হবে না। জিমে দেখে সেই হ্যান্ডসামদের বাহার। ব্যাগ থেকে জলদি আয়নাটা বের করে মুখটা দেখে, মেকআপ সব ঠিক আছে তো। হঠাৎ তার চোখ যে আটকে যায় ওই লোকটার দিকে, যে লোক তাকে বাঁচিয়েছিল কুকুর থেকে। এই ছেলে তো পুরো চকলেট বয়। এই ছেলেটার সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। আল্লাহ, মনে হয় প্রেমের ইঙ্গিত দিয়েছে, তে মনে মনে ভাবলো। বকুমের শরীর এখন পুরো ভিজে গেছে ঘামে। কপাল থেকে নেমে আসা ফোঁটা চোখে পড়ছে, সে হাতের পশ্চাৎ ভাগ দিয়ে মুছে আবার ভিজে উঠছে। তে বকুমের সঙ্গে কথা বলার জন্য সুন্দর করে ফিটফাট হয়ে এগিয়ে যেতেই পাশ থেকে একটা দানব লোকের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে তার পিছনে ধপ করে বসে পড়ল। জিপার একেবারে কাছেই গাড়ি চলে এসেছিল। ভোটকার বাচ্চা ভোটকা, তুই এই পেট নিয়ে জিমে কেন আসছস? অভিশাপ দিলাম, চিকন তো হইতেই পারবি না, ওটা ব্লাস্ট হয়ে মরবি। তবে সামনে হ্যান্ডসাম ছেলে আছে, এসব শুনলে পটার আগে পালাবে। কি এমন ধপাস করে পড়লো তা দেখার জন্য সে পেছনে ফিরিয়ে দেখলো সেই দিনে সেই মেয়েটা পড়ে আছে। সে ফুরুকোসকে দেখে জিজ্ঞাসা করলো, আরে তুমি এভাবে ফ্লোরে পড়ে আছো যে? তে জলদি কপালের সানগ্লাসটা চোখে দিয়ে বলল, আরে দেখছেন না মশাই, এখানে শুয়ে শুয়ে জিম করছি। এটা কোন ধরনের জিম? তখনও সেভাবেই পড়ে আছে। লজ্জা লাগছে তার। কি থেকে কি হয়ে গেল সে কোনো মতে ম্যানেজ করে বলল, ইয়ে মানে এটা সিটপটান জিম। বকুম সরাসরি এখান থেকে শাওয়ার নিয়ে তৈরি হয়, তারপর তেকে নিয়ে ক্যাফেটেরিয়ায় বসে। এই মেয়ের নামটাই জিজ্ঞাসা করা হয়নি, তবে বারবার এর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। বকুম বিনয়ের সঙ্গে তেকে জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? বাসা কোথায়? আমার নাম কিমতেও, বাসা তো এদিকটাই। তবে মনে মনে সে বলে উঠল, বাসা যেখানেই হোক না, আপাতত তোমার মনের মধ্যেই বানাতে চাই। বকুম হেসে বলল, এখানে কেন আসা? মানে জিম লাভার নাকি? হ্যাঁ হ্যাঁ, একেবারে ছোটকাল থেকে। কিন্তু আমার মনের মতো কোনো জিম সেন্টার বাংলাদেশে খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু ওই জিমটা কিন্তু আহামরি ছিল। আসলে? ও আচ্ছা, তাহলে বোধহয় আমাদের একটু সমস্যা হয়েছে। বকুম জিজ্ঞাসা করলো, তোমার ট্রেনার আছে? মানে জিম ট্রেনার? এই তবে আপনি চাইলে হতে পারেন। বকুম হাসলো, তারপর বলে উঠলো, হতে পারতাম, তবে আমার আরো অনেক কাজ আছে। আপনি কি কাজ করেন? মানুষ খুন। মানে? মানে যারা মানুষ খুন করে তাদের খুঁজে বের করি। ওমা, পুলিশের লোক আপনি? না, ইন্টেলিজেন্স অফিসার। তার মানে তো আপনার মাথায় অনেক বেশি বুদ্ধি বলা যায়। বলা যায়। আপনার নামটাই তো জানলাম না। আমার নাম বকুম। হঠাৎ ঠিক সামনের সিটে দুজন ছেলে এসে বসলো। এতক্ষণ দুজন পেছনে ছিল। বকুম বিষয়টি লক্ষ্য করে, তবে সে কেবল একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকায়। এখানে সে এমনি এমনি আসেনি, তো শুধু অজুহাত। একটা বিষয় তদন্তের জন্য এখানে আসা। তবে তদন্ত হবে কি করে? ক্রিমিনাল যে ডিল করতে এখনো এলো না। হঠাৎ ফোনের অফিস স্ক্রিনে দেখলো ঠোঁটের লিপস্টিক কেমন যেন ফিকে হয়ে গেছে। সে বকুমকে বলে উঠলো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, জাস্ট 2 মিনিট। সেখান থেকে ওয়াশরুমে যেতেই ওই ছেলে দুটো তেকে ফলো করতে লাগলো। এইদিকে বকুম একটা মুচকি হাসি দিয়ে ফোনটা পকেটে রেখে তাদের পিছনে ওয়াশরুমের দিকে চলে যায়। ছেলে দুটোর মধ্যকার একজন তের পিছনে এসে দাঁড়াতেই তে আয়নার দিকে তাকিয়ে তার সঙ্গে দৃষ্টি মেলায়।
তার হয়তো বুঝতে বাকি নেই ছেলে দুটো তাকে দেখে বিশ্রী হাসি দেয়। সেই হাসি দেখে আস্তে করে ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। সেখান থেকে কাটার বের করার আগেই দরজার সামনে বেগম এসে দাঁড়ায়। ছেলে দুটোর উদ্দেশ্যে বলে, কোন হাসপাতালে যেতে চাও বলো, আর কেমন থেরাপি লাগবে। ততক্ষণে আর কাটার বের করলো না। তবে ভেবেছিল বিষয়টা শেষ হবে এখানেই, কিন্তু না। বেগম কাদের নামক ছেলেটিকে বলল, কোন হাসপাতালে যাবে বলো, সেখানকার সিট বুকিং দিতে হবে তো। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে তার গায়ে হাত তুলো, নাক বরাবর কয়েকটা খুশি দিতেই রক্ত বেরিয়ে এলো। পাশের ছেলেটা সত্যি হচ্ছে না বেগমের হাত থেকে তার বন্ধুকে রক্ষা করার ওইদিকে তীরটা কেবল হা হয়ে রইল। এত জেন্টলম্যান এই ছেলে, এই ছেলের মার দেওয়ার স্টাইল কি জোস। সে জানে কোথায় মারলে শত্রুকে সহজেই নাজেহাল করা যাবে। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যেতেই বেগম নিজের কলা ঠিক করে বলল, ধ্যাত, সকালেই তো আয়রন করেছিলাম, যাক ব্যাপার না। তুমি ঠিক আছো? এইদিকে এইভাবেই তাকিয়ে রইল বেগমের দিকে। এতদিনে মনের মতো ছেলে পেয়েছে, বউ হলে এরই বউ হবে, কিন্তু পটাবে কিভাবে? হঠাৎ তের মাথায় বুদ্ধি এলো। চোখ পিট পিট করে কপালে হাত দিয়ে বলল, ঠিক নেই, আমি অজ্ঞান হয়ে যাব, মাথাটা ঘুরছে, ঘুমা গেলাম পরে, কেউ প্লিজ আমায় করে নিয়ে সাহায্য করুন। বলতে না বলতে ধপাস করে বেগমের গায়ে হেলে পড়তে যাবে, তার আগে বেগমের কল এলো। সে সাইড হতেই ধপাস করে নিচে পড়ে গেল। তা দেখে বেগম তার দিকে চেয়ে বলল, এখানেও বুঝি চিৎপটাং জিম করছেন, নাকি এটা বাথরুম জিম? এইদিকে জাঙ্কুক সকালে ভার্সিটিতে এসে দেখে আজকেও আসেনি। কত বড় সাহস ওই মেয়ের, পরপর দুদিন সালাম দেয়নি জাঙ্কুককে। ওর তো উচিত ছিল দুদিনের সালাম একেবারে বাসা থেকে খামে ভরে কুরিয়ার করার। করলো কি? কত রিডিকুলাস একজন মেয়ে। মন তো চায় চুলগুলো ধরে কেটে দিতে। শালির ঘরের তার ছেলে একটা আশোকে এবার চুলে সুইংগাম লাগিয়ে দেবে। সারাদিন এইসব বড় নিজেকে চুপ করিয়ে রাখলেও শেষে গিয়ে লিজাকে হুমকে থামকে দিয়ে অ্যাড্রেস নিয়ে বাসা হাজির হয়। লিজার বাবা মা গিয়েছে দাওয়াতে, বাসা তখন পুরো ফাঁকা। লিজা যে আগ বাড়িয়ে কল করে থেকে সতর্ক বার্তা দেবে তারও উপায় নেই। থাকবে কেমন করে? সাইনোর দায়িত্বে লিজাকে রেখে গেছে জাঙ্কুক। ফোনটা কেড়ে নিয়েছে সে। তখন মুখে বেসন লাগিয়ে বসে আছে। ইস, আবার কখন না কখন বেগমের সঙ্গে দেখা হয়ে যায়। ফেসবুক আইডিও ছলে বলে কৌশলে নিয়েছে। এবার একটা নক দিলেই হয়। সে তো ব্যস্ত মানুষ, এখন দেওয়া যাবে না। মুখটা ধুয়ে বসতে যাবে রুমে, সঙ্গে সঙ্গে দরজায় কে যেন কলিং বেল প্রেস করলো। ধ্যাত, কোন ফাটা গোবিন্দ এমন সময় এলো? ওমা, চো নাকি? রান্নাঘর থেকে বটি হাতে আস্তে আস্তে এগিয়ে এলো। দরজা খুলতেই জাঙ্কুককে দেখলো। জাঙ্কুক বলে উঠল, এই বাল মার্কা বাসায় একটা লিফট লাগাতে পারো না? 5 তলায় উঠতে গিয়ে পা ব্যথা হয়ে গেল। চমকে জিজ্ঞাসা করলো, আপনি? জাঙ্কুক ঠোঁটে হাসি টেনে বলল, না, তোমার ভাতার। বিভ্রান্তি জিজ্ঞাসা করলো, জাঙ্কুক ভাইয়া, আপনি এখানে কি করেন? জাঙ্কুক তেকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়লো। পিছন ফিরে তেকে দেখে বলল, গা এমন ভেজা কেন? খুব পরিশ্রমের কাজ করছো মনে হচ্ছে। ঘরে কেউ আছে নাকি? আতকে বলে উঠল, আপনি এখান থেকে যাবেন? জাঙ্কুক পাত্তা না দিয়ে সরাসরি বিছানায় গিয়ে বসে পড়ল। এদিকে এসো বিছানায়। ভয়ে ভয়ে বলল, কেন? আপনি কি আমার ইজ্জত হরণ করতে চান নাকি? আইনের লোকে কল করব। জাঙ্কুক ব্যঙ্গ করলো, তোর ইজ্জত আছে? তুই ভালোই ভালোই বিছানায় আসবি, আমি আসতে কিন্তু পরে বিছানা থেকে ওঠার শক্তিও পাবি না, বলে রাখছি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আরে আরে, ভয় দেখাবেন না, আসছি তো। জাঙ্কুক তৃপ্তির হাসি দিয়ে বলল, এই তো আমার বেড বিচ। জাঙ্কুক হালকা বিরক্তি নিয়ে বলল, আরে ট্যাবলেট, জলদি বিছানায় আসো না। পা দুটো যে আমার লিফট ছাড়া বাড়ির 5 তলায় উঠতে গিয়ে ব্যথা হয়ে গেল, এখন টিপে দেবে না? কেন? আমি কি আপনার বউ নাকি? এত পা টেপানোর শক্ত একটা মেয়ে দেখে বিয়ে করে টেপান না? কি টেপাবো সোনা? জাঙ্কুক বাঁকা এসে বলে উঠল। খেলোয়াড়ি কণ্ঠে বলল, আমার ইয়ে। জাঙ্কুক দিকে তাকিয়ে নরম গলায় বলল, এসো টিপে দে। এই লোক, আমি আমার গলার কথা বলেছি তো? আমিও তো সেটাই বললাম, আসো গলাটা টিপে দেই, দেশের জনসংখ্যা কমবে। জাঙ্কুক পুনরায় দিকে তাকিয়ে বলল, জামা বদলে এসো। ভেজা জামাতে আমাকে হ্যারেস করছো? আমি নিয়ন্ত্রণ হারালে কি করবো জানো তো? কি আর করবেন, শরীরটা বলবেন টিপে দিতে। আপনি পারেন শুধু চ্যাটিং চ্যাটিং কথা বলতে, আর পারেন কোন বালডা মুখটা খালি খারাপ করেন। এখন বিদায় হন। আঙ্কেল আন্টি আসলে কি মনে করবে? রুমের মধ্যে আমি আর একটা ছেলে, একটা সুন্দরী মেয়ের ইজ্জত এভাবে নষ্ট করতে পারেন না জাঙ্কুক ভাইয়া, আপনি পারেন না। এই ওয়াশরুমটা কই? ট্যাবলেট কি করতে যাবেন সেখানে? আয় আমার সাথে ভিতরে, দেখে কি করতে যাব না। আমার লজ্জা করে। তোর লজ্জা আমি মুতে ফ্রেশ করি।
তে জাঙ্কুককে ওয়াশরুম দেখিয়ে দেয়। জাঙ্কুক ওয়াশরুমে ঢুকতেই তে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। আজকে এটাকে ওয়াশরুমে আটকে পুরো মহল্লার মানুষ ডেকে চোর বলে গণধোলাই খাওয়ালে কেমন হবে। সেই জাঙ্কুক ভাই, এত সময় লাগে নাকি? কেন শরবত খাওয়ার অনেক তাড়া নাকি? বোতল ভরে নিয়ে আসছি, ওয়েট কর। হ্যাঁ, মুখ দিয়ে একটা ভালো কথা বের হয় না। জাঙ্কুক ওয়াশরুমে দরজা খুলতে দেখলো বাইরে দিয়ে দরজা লাগানো। জাঙ্কুকের তো তখন মেজাজ গরম হওয়ার পথে। সে ভেতর থেকে চেঁচিয়ে বলল, আরে ট্যাবলেট, দরজা খোল। হিসু করার জন্য জিয়ন জাঙ্কুক আমার বাড়ি খুঁজে এখানে এসেছে, তাকে কি করে ছেড়ে দেয় বলুন তো? জাঙ্কুক ভাই, আপনি এর কোনোদিনও এই বাথরুম থেকে বের হতে পারবেন না, রাক্ষস বেটা। একবার বের হতে পারলে দের বাচ্চা, প্রথম শিকারটা কিন্তু তুই হবি। শালি, দরজা খোল। কি করবে না করবে ভাবতে ভাবতে দরজা খুলে দিতেই জাঙ্কুক এক ঝটকায় তীর গলা চেপে ধরলো। তীর একেবারে দম বন্ধ হয়ে এলো, চোখ মুখ উল্টে আসলো। জাঙ্কুক কেবল 1 ইঞ্চি দূরত্বে তীর নিঃশ্বাসের শব্দ সে শুনতে পারছে, তবে তীর ফর্সা মুখটা লাল হয়ে আসতেই সে তীরকে ছেড়ে দিল। তে কাশতে কাশতে নিজেকে কোনো মতে সামলাতেই জাঙ্কুক তাড়া করে বলল, জামা বদলে জলদি নিচে এসো। কেন? যাব কোথাও একটা, যাব না আমি। লিজা কিন্তু ভার্সিটিতে বন্দি, তুমি অন্তত চাও না তোমার বান্ধবীর ইজ্জতটা নিলামে উঠুক। আচ্ছা, যাওয়া লাগবে না, আমি কল দিয়ে সাইনুকে তার কাজটা সেরে ফেলতেই না হয় বলছি, কি বলো? এই না, আমি আসছি, ওয়েট। তবে বলুন, বাইরে নিয়ে গিয়ে কি করবেন? ফিজিওলজি চ্যাপ্টার পড়াবো। 2 দিন ভার্সিটি আসো না, ক্লাস তো মিস হয়ে গেল। সিনিয়র হিসেবে তো আমার একটা দায়িত্ববোধ আছে, তাই না বলো বাদরমুখী? এইদিকে বেগমের শরীরটা কেমন ম্যাচ করছে। অফিসে এত কাজ, একজন কর্মী এসে তাকে চা দিয়ে গেল। এবার মনে হচ্ছে বিয়ে শাদী করাটা কত গুরুত্বপূর্ণ। এই যে শরীর ব্যথা করছে, কাজ শেষে বাসায় ফিরে তো নিশ্চয়ই রাতে বউ ব্যথার মলম লাগিয়ে মালিশ করে দিত। তারপর সেই মালিশ ধীরে ধীরে রূপ নিত হাজারটা চোখের নালিশে। ধ্যাতে রোমান্টিকের ভূত ঘাড়ে কেন চাপছে হঠাৎ? কত কাজ বাকি, কখনো সেই খনি সম্পর্কে একটা ক্লু পাওয়া যায়নি। এভাবে চললে হবে? তাছাড়া কাল রাতে ক্লাবে জিয়ন জাঙ্কুক একটা খুন করেছে, ইচ্ছে তো করে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে। তবে ভাই হয়তো। নানু ভাইয়ের মুখের দিকে চেয়ে চুপ করে যায় বেগম। বারবার বাঁচিয়ে দেয় জাঙ্কুককে। কথায় আছে না, কেউ পাপ করে আর কেউ সাফ করে। বেগম একটা ফাইল হাতে তুলতে সেখানে একটা নাম লক্ষ্য করে থমকে যায়। এই নামটা সহ্য হয় না তার। ফেলে আসা অতীত সে ভুলতে পারেনি বাবার সেই বিভাষিকাময় ফেলে আসা অধ্যায়। বাবা এমন না হলেও পারত। নিশা তার জীবনটাকে কেড়ে নিল, আর মাকে করলো বিধবা। সন্তানগুলো বড় হলো বাবাহীন। যাই হোক গাইস, তোমরা হয়তো আস্তে আস্তে গল্পের কাহিনীটা বুঝতে পারবে। আবার গল্পে ফিরে আসা যাক। এইদিকে লিজা মেয়েটা এত বেশি কিউট কেন? একে ধরে বেঁধে সংসার করে ফেলা উচিত, এমন ভাবে কাউকে মনে ধরে বুঝি। লিজা ভয় এখনো কাঁপছে, না জানি বাসায় গিয়ে ওই জাঙ্কুক তার বান্ধবীর সাথে কি থেকে কি করে ফেলে। এইদিকে সায়নও তো সামনে এমন গুন্ডার মতো বসে আছে, না পারছে সে ভয়ে উঠতে, না পারছে কিছু বলতে। ভয়ে কাঁপতে থাকা লিজাকে দেখে সায়নও শেষ পর্যন্ত বলল, ভয়ের কিছু নেই, আমি তো মানুষ, বাঘ নই। লিজা কাঁপা কণ্ঠে বলে উঠল, পুরুষ মানুষ তো, তাতে কি হয়েছে? মানুষ তো। সায়নও চুপ থেকে প্রশ্ন করলো, ভালোবাসা কাউকে? বাসি না তো। সায়নার মুখে হুট করে হাসি ফুটলো। ভেবেছিল লিজা অন্য কাউকে ভালোবাসলে সেই ছেলেকে ধরে মারধর করে তুলে এনে লিজাকে বিয়ে করতে হবে। এখন দেখছে রাস্তা ক্লিয়ার, চোখে চশমা ছাড়া কিছুই দেখো না, ঝাপসা লাগে। তাহলে তোমার দুটো চোখ আমার চোখ দিয়ে না হয় তুমি তোমার জগৎটা দেখবে। ব্যাপারটা মন্দ হয় না, বলো? কি বোঝাতে চাইছেন ভাইয়া? এইদিকে তে একটা জামা পরে রুম থেকে বের হয়েছিল। জাঙ্কুক ভাই একবার তাকে দেখেই চোখ সরু করে বলল, কেউ মরো টলো নাকি? নাকি আগে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছো আমার সঙ্গে গেলে সাদা কাপড়টাই পার্মানেন্ট হয়ে যাবে তোমার জন্য? এখন কবরে গিয়ে তো আর ড্রেস বদলাতে পারবে না। তে মুখ ভেঙচি কেটে কালো রঙের একটা জামা পরে আসে। এটা জাঙ্কুক ভাইয়ের মনে হয় পছন্দ হয়েছে। তাকে তো বেশিরভাগ কালো জিনিসই ব্যবহার করতে দেখা যায়, কি একটা অবস্থা। তাই তো তে বলে যে কিনা নিজে অন্ধকার সে কেমন করে আলোকে সহ্য করতে পারবে। নিচে বাইকের কাছে যেতেই দিয়ে দেখলো সেখানে দুটো হেলমেট আছে। বাপরে, জাঙ্কুক ভাইয়ের বাইকে উঠবে সে? তীর ভয় করছে বাইক অ্যাক্সিডেন্ট করে তাকে মারার ধান্দা করছে না তো? দুনিয়ায় জাঙ্কুক ভাই এমন এক মহৎ ব্যক্তি যাকে তে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করতে ভয় পায়। আপনি তো দুটো হেলমেট এনেছেন দেখছি, পরিকল্পিত খুন তাই না? তোমায় খুন করতে জীবন জাঙ্কুকের পরিকল্পনার দরকার নেই। এখন জলদি বাইকে উঠে বসো। বাইক করতে পারো তো? আশা করো না।
জিয়ন জাঙ্কুক তোমার কোলে করে বাইকে বসাবে। আর দুটো হেলমেট এনেছি, কারণ রাস্তায় পুলিশ ধরলে তোমার জন্য তো আমি জরিমানা দিতে পারবো না। লস প্রজেক্টে জিয়ন জাঙ্কুক ইনভেস্ট করে না। তে মনে মনে গাল মন্দ করতে থাকলো। মুখ ভেঙচি কেটে ইচ্ছে মতো মনে মনে খাস বাংলায় গালি দিল। মুখের এমন দশা দেখে জাঙ্কুক বলল, এত গালি দিস না আম্মা, মুখে তো একটা বিশ্রাম আছে। তোর ওইটা তো মুখ না, আমার নানির আমলের ভাঙা রেডিও, একবার শুরু হলে বাঁচতেই থাকে। তে চুপ হয়ে যায়। মুখটা ছোট করতে জাঙ্কুক বলে উঠল, আবার কি হয়েছে? তে তড়া করে মুখ বাঁকিয়ে বলল, রাগ করেছি কিন্তু আমি। জাঙ্কুক ভরে কষতে বলল, তো আমি কি করব? রাগ ভাঙান সিনিয়র ভাইয়া, জলদি বাইকে উঠে বসো। আজকে ইট ভাঙার মেশিন দিয়ে তোমার রাগকে আমি ভাঙাবো, তারাও। তে আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে। ওই ভেবেছিল পগমের বাইকে উঠে বসবে, এখন তে খবিশের বাইকে উঠে বসতে হচ্ছে। কোনোদিন না জানি বাথরুমের দরজা ভেঙে তেকে হুমকি দিয়ে বাইরে নিয়ে যায়। তে হেলমেট পরতে গিয়ে চুলের সঙ্গে প্যাঁচ লাগিয়ে ফেলে। সেটা দেখে জাঙ্কুক চোখ রাঙিয়ে তাকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলল, বলদি তোমার দ্বারা এটাও হয় না? বালটা ছাড়া কিছুই পারো না দেখছি। ভাত রান্না পারো তো? তোমার স্বামীর কপাল তো দেখছি সায়নোর 10 বছর আগের ফুটো জাঙ্গিয়ার থেকেও বেশি ছিদ্র আছে। মহাশয়ের দুঃখ আমাশয় হয়ে যাবে, ভাবলি দুঃখ পাচ্ছে আমার। বেচারার বউ বাল ছাড়া কিছুই পারে না। হাঁস মুরগি পারে ডিম, কিন্তু বাল আবার কে পারে? কেন শোনা, তুমি তো ওটা পারার জন্য আসছোই। বাইকে উঠে বসতে জাঙ্কুক বাইক চালু করার আগে হেলমেটটা মাথায় দিয়ে তেকে বলল, অনেক জোরে চালাবো, ভয় করলে শক্ত করে চেপে ধরবে বাদরমুখী। কারণ যদি ওরে কোথাও চলে যাও, তাহলে সে আমাকে বাইকের পেট্রোল খরচ করে তোমাকে খুঁজতে হবে। তে মনে মনে শুধিয়ে বলল, শালা কোন লেভেলের কিপ্টে। জাঙ্কুক বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তে চেঁচিয়ে উঠল, এত জোরে কেন? স্পিড কমান। জাঙ্কুক তো স্পিড কমাবে না সোনা, তোমার ভয় লাগছে তো তুমি শক্ত করে চেপে ধরো আমায়। তুমি কেন আমাকে স্পিড কমাতে বলছো? দিস ইজ নট ফেয়ার ময়না পাখি। গল্পের এই পার্টটা এখানেই শেষ। পরবর্তী পার্ট আসবে তোমাদের কমেন্টের মাধ্যমে। কমেন্ট করে জানাও পরবর্তী পার্ট তোমরা দেখতে চাও নাকি চাও না।